তেমনি বাংলাদেশের রাজনীতিতে উইদাউট আওয়ামী লীগ আপনি যদি মনে করেন যে কোনো একটা ইলেকশন হবে, এটা গ্রহণযোগ্য হবে, সেটা হবে না। কারণ এই রাজনৈতিক দলটাকে মানুষ পছন্দ করে শুধু তা না, এটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কিত। এবং এগুলো বলতে গেলে বলবো যে আপনি আওয়ামী লীগকে সাপোর্ট করছেন, সাপোর্ট করার দরকার হচ্ছে না, এটা বাস্তবতা। পুনর্বাসন করার চেষ্টা করছেন, পুনর্বাসন মানে ঠেকা পড়ে গেছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটা প্রমাণিত হবে। এখন বলতেছি, আর আপনারা বছরখানিক পরে বলবেন আরে কথা তো ঠিক ছিল, এখন পছন্দ হচ্ছে না, এখন অনেকের গা জ্বলতেছে এইসব কথা শুনে। সো সেটাই হবে। তো প্রিন্স অফ ডেনমার্ককে নিয়ে যে ছাড়া যেমন শেক্সপিয়ারের সেই উপন্যাস হেলমেট রচিত হয়নি বা রচিত হতে পারে না, তেমনি আওয়ামী লীগকে ছাড়া যে ইলেকশন করবেন সেটা হবে না। কারণ 1996 সালে যে ইলেকশনটা হয়েছিল আপনার খালেদা জিয়ার, আপনার নিশ্চয় মনে আছে, সেটা কোনো ইলেকশন হয়েছিল? বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ইলেকশন ছিল। এখন তো ভোট চুরি হয়েছে, সেখানে ভোট চুরি করার জন্য ভোট কেন্দ্রই ছিল না। 15 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রই ছিল না, শুধু পাবলিক কতগুলো ডিক্লেয়ার করে দিচ্ছে অমুক অমুক ইলেকশন হয়েছে। সো এমন একটা পরিস্থিতি গেছে না। এরপরে যে নির্বাচনগুলো হয়েছে, মনে করেন 2014 ইলেকশনের আগে অর্ধেক নির্বাচিত হয়ে গেছে। তারপর একটা হানাহানি হয়েছে, ইলেকশনটা এমনি হয় নাই, প্রায় 200 লোক মারা গেছে ইলেকশনের আগে পরে। ইলেকশনের প্রিসাইডিং অফিসারকে হত্যা করা হয়েছিল, ভোটারদের হত্যা করা হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল প্রায় 200 ভোট কেন্দ্র, যেটা স্কুল কলেজ ছিল। স্যার কতটা হাঙ্গামার মধ্যে একটা ইলেকশন হয়েছে। কেন হয়েছে এটা? কারণ জামাত এবং বিএনপি সেটা প্রতিরোধ করেছে, কিন্তু এর পরবর্তীতে তো তারা প্রতিরোধ করে নাই, তারা নিজেরা গিয়েছিল। সো তারা একটা প্রতারিত হয়েছে। আওয়ামী লীগ তাদেরকে প্রতারণা করেছে 2018 সালে। আর 2024 যে ইলেকশনটা হয়েছে সেটা তারা এই প্রতারণার শিকার হয়ে আর যায়নি, তখন নিজেরা ডামি ইলেকশন করেছে। সো এই ডামি ইলেকশনের সময়ও যদি মনে করেন বিএনপি ডিসিশন নিত যে না, আমরা ডামি ইলেকশনে শুধু বিরত থাকবো না, আমরা প্রতিরোধ করব, তখন কি হবে? আওয়ামী লীগ এখন বলছে যে আমরা ভোট দিতে যাব না, কিন্তু আওয়ামী লীগের কি আপনি এই গ্যারান্টি দিতে পারবেন ওরা ভোট দিতে যাবে না? এবং ওদের উইদাউট ভোট বলতেছে, নো ভোট উইদাউট ভোট, নৌকা ছাড়া কোনো ভোট হবে না। তো তাহলে সেই পলিসিতে যদি তারা যায়, তাহলে তো এখানে একটা গ্যাঞ্জাম হবেই। তার মানে দাঁড়াচ্ছে যে এখানে গ্রহণযোগ্য নির্বাচন যেমন হচ্ছে না, তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাও এই সরকারের পক্ষে সম্ভব না। কারণ মরালিটি এমন অবস্থায় গেছে, যারা আইন শৃঙ্খলা বজায় রাখবে তারা এখানে ভালো একটা ইলেকশন উপহার দিতে পারবে না। তারপর অনৈক্য সৃষ্টি করে তারা এখন যার অবস্থানে পালাচ্ছে। এখন সরকার সেটা যদি মীমাংসা করতে না পেরে বললো যে রাজনৈতিক দলগুলো তোমরাই আবার মীমাংসা করো। তার মানে কি হলো? ঐক্য যেটা ছিল সেটাই অটুট ঐক্য ভেঙে গেল, ভেঙে আবার অনৈক্যের সৃষ্টি করলো। তাহলে এই ঐক্য কমিশনের কাজটা কি হলো? কার কারণে ঐক্যটা ভাঙলো বলে আপনি মনে করছেন? মানে কেন ভাঙলো? আমি মনে করি যে ঐক্যমত কমিশনের অসততার জন্য এটা ভেঙেছে। কারণ তারা যে প্রশ্নগুলোতে আমরা সিগনেচার করলাম, সেই সিগনেচারের বিষয়গুলো তাহলে তারা সেটা বদল করবে কেন? তারা বদল করার কারণেই তো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিভেদটা সৃষ্টি হওয়ার সুযোগ হলো, তাই না? সোজা কথায় 17ই অক্টোবর যেই দলিলে তারা স্বাক্ষর করেছে, সেই দলিল তাদের মানার কথা, সবারই মানার কথা। তো এখন যদি তারা বলে যে আমরা যে দলিলে স্বাক্ষর করেছিলাম সেটা যথাযথই ছিল, এখন সেটা অল্টার করা হয়েছে, তাহলে তো তাদের ভ্যালিড পয়েন্ট আছে। এখন সরকার, আসিফ নজরুল সাহেব প্রেস ব্রিফিং করে এর আগে বললেন যে এখন আমরা দায়িত্ব দিয়ে দিলাম প্রধান উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টা এখন যা করেন, ওনার হাতে এখন ক্ষমতা। আবার বললেন যে না, প্রধান উপদেষ্টা না, নিজেরা বসে আবার বললেন যে না, এটা কমিশনের দায়িত্ব না, এখন যারা ছিল অংশীদার তাদের দায়িত্ব। এই তামাশার মধ্যে চলছিল। আর আপনি তারেক রহমানের যে বক্তব্যটা দিলেন, যে এটা দিয়ে একটা অনিশ্চয়তা, একটা আশঙ্কা সত্যি দেখা দিয়েছিল যে উনি যে আপনি যে হেডলাইনটা বললেন যে এমন তো হওয়ার কথা ছিল। তার মানে কি, কেমন হওয়ার কথা ছিল সেটা তাদের ফেব্রুয়ারিতে যে লন্ডন বৈঠক ছিল সেই বৈঠক অনুযায়ী হচ্ছে না। এবং এখানে ওনার কয়েকটা লাইন আছে আশঙ্কার জায়গাটা, যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে তাহলে ব্যাহত করে এমন একটা শক্তি, অপশক্তি ক্ষমতা আসতে পারে। উনি অপশক্তির নাম নিচ্ছেন না, সেটা হচ্ছে আর্মি ক্ষমতা আসবে, এবং আর্মি এই যদি ক্ষমতা নিয়ে নেয় তাহলে এটা আবার একটা হজবজ অবস্থায় যাবে, সেটাই উনি মিন করতে চাইলেন। এটা তো তারেকের বক্তব্য, কিন্তু আপনার কি মনে হয়? আপনি কি মনে করেন যে এই পরিস্থিতিতে আর্মি ক্ষমতায় আসতে পারে বা সেই ধরনের একটা পটভূমি তৈরি হচ্ছে রাজনীতির মাঠে ময়দানে? সেটা গতকাল পর্যন্ত ছিল, কিন্তু আজকে যখন আমি দেখছি যে বিএনপি তাদের 237 জন প্রার্থী ঘোষণা করেছে, তার মানে তারা মাঠে নেমে গিয়েছে। তাদের মাঠে এখন নির্বাচনী মাঠে তারা চলে এসেছে। নির্বাচনী মাঠ থেকে
এই সরে যাওয়া এখন তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। এবং ডক্টর ইউনূস ইলেকশন দেবে কিনা এই অনিশ্চয়তার মধ্যে, যে পাবলিকের মনের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, আমার মনে হয় সেই অনিশ্চয়তা কিছুটা হলেও দূর হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো আসলে এই নির্বাচনকে পাশ কাটানোর সুযোগ খুবই কম। এবং আপনি যেটা আশঙ্কা করছেন সামরিক বাহিনী ক্ষমতা নেবে কিনা বা এই ধরনের পরিস্থিতিতে, সেটাও নির্ভর করছে এখন রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উপর। তারা যদি এমন পরিস্থিতি সৃষ্টি করে, তারা যদি আরেকটা 1-11 সৃষ্টি করতে চায়, 1-11 তো এমনি এমনি হয়নি। যখন দেখা গেল যে তাদের মধ্যে এমন একটা অনৈক্য তৈরি হয়েছে, ইলেকশন হওয়ার কোনো সম্ভাবনা নাই, তখনই তো 1-11 এসেছিল, তাই না? লগি বৈঠার পরবর্তী পর্যায়গুলো আমরা যদি খেয়াল করে থাকি, এক দল আরেক দলকে সহ্য করতে পারছে না, মারামারি কাটাকাটি, ওই পরিস্থিতিতে আর্মি এসেছিল, আর্মি দায়িত্ব নিয়েছিল এবং সবাই ওয়েলকাম করেছিল। এখনও যদি তারা ওইরকম একটা সৃষ্টি করে, নিঃসন্দেহে মানুষ আর্মিকে ওয়েলকাম করবে, কারণ এইরকম অনিশ্চয়তা তো দেশ চলতে পারে না। একদিক দিয়ে 5 আগস্টের পর থেকে আমরা এমন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা দলকে দিয়ে, একটা গোষ্ঠীকে ক্ষমতা দিয়েছি, তারা ব্যর্থতার চূড়ান্ত প্রমাণ দিয়েছে। আর সেই জায়গায় আমরা যাদের উপর নির্ভর করতে চাচ্ছি, যে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় আনতে চাচ্ছি, তারা স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় আসুক নির্বাচনের মাধ্যমে। সেটাও যদি ব্যাহত হয়, তাহলে তো বিকল্প আর আর্মি ছাড়া কেউ নাই। বাংলাদেশকে তখন উদ্ধার করার জন্য তো বিদেশ থেকে কেউ আসবে না। আনিস ভাই, আরো কত প্রসঙ্গ আছে, কিন্তু যে প্রশ্নটি করেছিলাম যে 1 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে, না হলে সরকার তার মতো করে অ্যাক্ট করবে, এটিকে অনেকেই খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য মনে করছেন। যে যদি অনৈক্যে না আসে রাজনৈতিক দলগুলো, অনেকে বলছে যে রাজনৈতিক দল অনৈক্যের মধ্যে আসতে পারবে না, ফলে এক ধরনের সিচুয়েশন হতে পারে এবং নির্বাচন পিছিয়ে যাবে, দায়টি রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে। এইটি নিয়ে আপনার একটা মতামত চাইবো, পরে আসতে চাই। ডাক্তার সাজিদুল হক, আপনি এসছেন, আপনি স্বাগত। যে আলোচনাটি হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে, আপনারাও ছিলেন আলোচনার মধ্যে, সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে, আপনারাও স্বাক্ষর করেছেন বোধহয় সেখানে? আপনারা স্বাক্ষর করেননি, কয়েকটা ইস্যুতে আপনাদের বক্তব্য ভিন্ন। এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখন এক ধরনের নতুন জটিলতা তৈরি হলো। গণভোটের কথা বলা হচ্ছে, সাংবিধানিক আদেশের কথা বলা হচ্ছে, কে আদেশ দিবে কে দিবে না, কার ক্ষমতা আছে, এসব নিয়ে বিতর্ক হচ্ছে। আপনারা কি হয়ে দেখছেন, নির্বাচন কি আদৌ হবে? আপনারা কি অনুভব করছেন? প্রথম একটা বিষয় আমাকে ভাবতে হবে আর কি, সংস্কার কেন দরকার ছিল, কেন সংস্কার দরকার হয়ে পড়ে? সংস্কার দরকার ছিল গণতন্ত্রের জন্য, গণতন্ত্র সংস্কারের জন্য না। যেমন সংবিধান জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য না। কিন্তু এখন হয়ে গেছে উল্টা আর কি, সংস্কারটা আসল, গণতন্ত্রটা হচ্ছে পরের চ্যাপ্টার। আপনি দেখেন, এই যে আপনি যেটা বললেন যে জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে এখন হচ্ছে কি বিশাল সমস্যা তৈরি হয়ে গেছে। এবং এই যে আজকে আপনি ওনার সাথে আলোচনা করছেন যে রাজনৈতিক দলগুলো একটা বিরোধপূর্ণ পরিস্থিতির মধ্যে চলে গেছে। বিরোধপূর্ণ পরিস্থিতি কেন গেল দুটো কারণে। আমার আনিস ভাই বলেছেন, প্রিয় আনিস ভাই বলেছেন যে এটা হচ্ছে উপদেষ্টা, এটা হচ্ছে এই কমিশনের ব্যর্থতা। আমাদের কমিশনের ব্যর্থতা না, এটা প্রথম ব্যর্থতা হচ্ছে এবং প্রথম প্রতারণাটা হচ্ছে প্রধান উপদেষ্টা। আমি সেই সবাই উপস্থিত ছিলাম, সেই সবাই আলোচনা করেছিলাম। কমিশনের প্রধান তিনি, ওই হিসেবে তার দায়িত্ব আছে এবং হচ্ছে গিয়ে প্রধান উপদেষ্টা হিসেবেও তার দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে এই জায়গায়। আপনি দেখেন, তিনি জাতির উদ্দেশ্যে এবং সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় কি বলেছিলেন 2025-এর? খুব সুন্দর বলেছিলেন যে অনেক 6টা কমিশন 7টা কমিশন একটা প্রস্তাব তৈরি করেছে, এটিগুলোকে মিলিয়ে আমি একটা নতুন কমিশন করেছি। এবং এই ঐক্যমত কমিশনের কাজ কি উনি একদম সোজা বাংলায় বলে দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলো ন্যূনতম কতটুক জায়গায় ঐক্যমত্য হয়, যে বিষয় ঐক্যমত্য সেটা বের করাই হচ্ছে এটার কাজ। এবং যেটুকু বের হবে সেটুকু নিয়ে নির্বাচনে চলে যাবেন। এই যে তিনি জাতির উদ্দেশ্যে যেটা বলেছিলেন এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যেটা বলেছিলেন সেই দিনের সেই সবাই, সেই জায়গায় যদি তিনি সত্যি সত্যি বলতেন, কথাটাকে ধারণ করতেন, যদি সঠতা না করতেন, প্রতারণা না করতেন, সেই জায়গাটা যদি না সরতেন, আজকে এই কোনো বিরোধ তৈরি হতো না, বিরোধ তৈরি হতো না। এখন আমার মনে হচ্ছে ঐক্যমত্য কমিশন পরবর্তী ভিন্নমত কীভাবে তৈরি করা যায় সেই চেষ্টাটাই করেছে আর কি, আমাদের দেখার বিষয়। এবং আমরা যদি ধরেন যে আমরা বামপন্থীরা স্বাক্ষর করলাম না, ঠিক আছে, আমরাও তো ইতিহাসের সাক্ষ্য হতে পারতাম না, কিন্তু আমরা পারলাম কেন? কারণ আমাদের মূল জায়গায় তারা হচ্ছে ধরে টান মেরে বসছে। মুক্তিযুদ্ধের মূলনীতি, সমাজতন্ত্র ওখান থেকে বাদ পড়ে যাবে, ওখান থেকে হচ্ছে ধর্মনিরপেক্ষতা বাদ পড়ে যাবে। আমি মুখে বলবো আমি সেকুলার, মুখে বলবো আমি বামপন্থী, আমি কমিউনিস্ট, আর আমি স্বাক্ষর করবো। বলতে পারেন 54 বছরে তো মুক্তবাদের অর্থনীতিতেই দেশ চলাফেরা করছে, তাও তো ছিল,
তাও তো এই 72-এর মূল ম্যানুস্ক্রিপ্ট ছিল সমাজতন্ত্রের কথা। আমি তো সেই জায়গা থেকে কম্প্রোমাইজ করতে পারি না এই সময়কাল। আর ওগুলা যে অতীতে শাসক গোষ্ঠী বারবার কাটাছেড়া করে বাদ দিয়েছে, ও তো আমার কনসেন্ট নিয়ে বাদ পড়ে নাই। এবার আমি স্বাক্ষর করলে হয়তো কি আমার কনসেন্টে বাদ পড়তো। ওই পঞ্চম সংশোধনে যখন এটা বাদ পড়েছিল, সমাজতন্ত্র যখন ব্যাখ্যাটা বদল করে দেওয়া হয়েছিল, তখন বামপন্থীদের কনসেন্ট নিয়ে ওটা বদল করা হয়নি। বা পরবর্তীতে শেখ হাসিনা যেটা করেছিলেন যে ডাইলে চাইলে খিচুড়ির মতো সমাজতন্ত্র থাকবে, মুক্তবাজার অর্থনীতিও থাকবে, রাষ্ট্রধর্ম থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে, ওই ডাইলে চাইলে খিচুড়ির জায়গায় তো আমরা স্বাক্ষর করে দিয়ে আসিনি শেখ হাসিনাকে। কিন্তু এবারে যে ঘটনাটা ঘটে যাচ্ছে, যে সেখানে আমাদের স্বাক্ষরটা হবে, মানে আমাদের কনসেন্টে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে বাতিল হয়ে যাবে মূলনীতির এই জায়গা থেকে, ফলে সেই জায়গায় বামপন্থীরা পারবে না। এবং এই যে বামপন্থী হিসেবে আপনারা এতটা আশাবাদী হয়ে উঠলেন কেন এই সময়ে এসে? মানে আপনারা এই আন্দোলনের কতটা আন্দোলনের কতটা প্রভাবক ভূমিকা পালন করেছেন? যখন আমরা দেখেছি এনসিপির মতো বা জামাতের এখানে একটা প্রভাব আছে, ফলে জামাতের মতামতটাই সেখানে বেশি প্রতিভাত হবে, এটাই তো স্বাভাবিক। ফলে আপনার কি হয় যে আপনাদের কোনো প্রস্তাব কি গ্রহণ করা হয়েছে সংস্কার কমিশনে? সংস্কার কমিশনে আমাদের প্রস্তাব হচ্ছে গিয়ে, আমাদের এখানে দেখার বিষয় হচ্ছে শ্রম কমিশনের প্রস্তাব বলেন, নারী কমিশনের প্রস্তাবগুলো বলেন, সেগুলো কোথায়? সেখানে এই যে আজকের যে স্বাক্ষর টাক্ষর হচ্ছে সেটা নাই। এমনকি মানবিক মৌলিক অধিকারের যে বিষয়গুলো ছিল, যে জায়গাগুলো বিগত সংবিধানে বা বিগত ইয়াতে সেখানে হলো আইনগতভাবে বাধ্যতা ছিল না। হ্যাঁ, বলা হয়েছে এটা মৌলিক অধিকার, শিক্ষা মৌলিক অধিকার, কিন্তু শিক্ষা মৌলিক অধিকার সরকার না দিতে পারলে সরকার এখানে জবাবদিহিতার জায়গায় আসবে, সেটা ছিল না, সেই সংবিধানে ছিল না। এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের সংযোজনের ব্যাপার ছিল, সেই সংযোজনের ব্যাপারগুলো আসেনি। কিংবা ধরেন এই যে মূলনীতি পরিবর্তনে একটা জায়গায় কিন্তু আমরা হচ্ছে গিয়ে সেই 72 সাল থেকে কথা বলে আসছি, একটা উচ্চারণ করে আসছি যে সেখানে হলো বাঙালি জাতীয়তার সাথে সাথে অন্যান্য আদিবাসী ক্ষুদ্র জাতিসত্তা এগুলো প্রত্যেকের স্বীকৃতির ব্যাপার আছে। এই স্বীকৃতি এখানেও আসেনি, যেটা আমরা বলেছিলাম। বা আমাদের প্রস্তাব ছিল নারী আসনের ক্ষেত্রে আসেনি অনেকগুলো, সেটা আমরা জানি, কিন্তু এসেছে কোনো একটা, আপনি যদি উদাহরণ দিতে পারেন। মানে এসেছে, ওটা আমরাও বলেছি, সবাই বলেছি, সেটা হলো 72-এর সংবিধান। আমরাও বলেছি, সবাই বলেছি, সেটা 70 অনুচ্ছেদের কথা, ঠিক আছে? আমরাও বলছি, অন্যরা বলছে, সেগুলো আসছে। কিন্তু স্পেসিফিক্যালি আমরা বলছি, ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু সেভাবে আসে না। বিশেষ করে জরুরি পরিস্থিতির সময় ট্রেড ইউনিয়নের অধিকার নিয়ে আমরা একটা প্রশ্ন তুলেছিলাম, তো সেই বিষয়টা কিন্তু হ্যাঁ হাততালি টাততালি দেওয়া হলো, কিন্তু আসলে উল্লেখিত হলো না। তো এরকম কতগুলো বিষয় তো রয়েই যায়। তবে সব কথার শেষ যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো, ভাই, এই যে আদেশনামার যে খসড়াটা তারা করেছেন এবং যে স্টাইলে তারা বলেছেন যে 9 মাসের মধ্যে এটা অটোমেটিক হয়ে যাবে, 270 দিনে স্বয়ংক্রিয়ভাবে, এটা মনে হচ্ছে এক ধরনের আদেশনামা শব্দটা বাদ দিয়ে হুকুমনামা শব্দটা ব্যবহার করা দরকার। হুকুম দিচ্ছেন জনগণের কাছে, এবং জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদেরকে তারা হুকুম দিয়ে যাচ্ছেন যে এটা কিন্তু হয়ে যাবে। ফলে এই হুকুমনামা আদৌ জনগণ মানবে কিনা? ধন্যবাদ। হয়তো আধুনিক যুগে, অটো পাইলটিং এর যুগে, এআই যুগে হয়তো অটোমেটিকই সেটা স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে কিনা আনিস ভাই বলবেন সেটা। আর যেটা আনিস ভাই আপনার কাছে আসতে যে প্রশ্নটি করেছিলাম, এই যে 7 সপ্তাহের যে আলটিমেটাম, যদিও সরকার তারা বলছে আমরা আলটিমেটাম শব্দটা ব্যবহার করছি না, রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত হতে বলেছে, তো না হলে সরকার তার মতো করে অ্যাক্ট করবে, এটা কি হতে পারে আসলে? তার মতো করে অ্যাক্ট করা মানে কি নির্বাচন পিছিয়ে যাওয়া, মানে এক ধরনের? না, এখানে তো এখন প্রধান সমস্যার মধ্যে আছে যে ভোটের দিন হবে না, মানে সংসদ নির্বাচনের দিন হবে না আগে হবে। তো এমন একটা সময় চলে এসেছে, তাতে করে এটা ভোটের আগে হওয়া, মানে প্রধান ভোটের আগে হওয়াটা মানে অকল্পনীয় মনে হয়। এই যে নভেম্বরে তারা দাবি করেছিল, নভেম্বরে কীভাবে এটা হতে পারে? সো আমার ব্যক্তিগত ধারণা হয়তো একই দিন দেবে, গণভোট দেবে, যদিও গণভোট একটা অর্থহীন, এবং তাহলে বিএনপি যেভাবে চাইছে সেভাবেই একভাবে বায়াসড হয়ে লোকেরা সরকারি সিদ্ধান্ত, যদি এখানে বায়াসড হওয়ার কিছু নাই, যুক্তি কোনটা বেশি আছে? আপনি ভোটের আগে দেওয়ার কি যুক্তি আছে? যে ভোটের আগে যদি আমরা এই ভোটটা দিতে যাই, এটার কি যুক্তি আছে? বরং এটাতে এটা হানা, এটা ওই ম্যাটারটাকে খুব বেশি গুরুত্ব পাবে রাজনৈতিকভাবে, বরং এখানে বিভক্তিটা আর বেশি হয়ে যাবে। যদি বিএনপি না চায় এমন একটা বিষয়, বিএনপি যদি না চায় এটাতে না ভোট দেওয়ার, যে তাহলে তো আওয়ামী লীগ সহ মিলিয়ে এটা একটা তলানিতে নিয়ে যেতে পারে। এটা পুরো প্রক্রিয়াটা তাহলে একদম ব্যর্থ হয়ে যাবে। যে গত 9 মাস ধরে বা আরও বেশি সময় ধরে যেই ইয়েগুলো তারা সাজেশনগুলো তারা দিয়েছে, সবকটা সাজেশন তো আপনি বলতে পারেন না যে অনর্থক। 84টা যে পয়েন্টে তারা এক হয়েছে, এখান থেকে হয়তো 7-8টা পয়েন্টে তাদের মতবিরোধ আছে খুব বড় ধরনের, আর বাকিগুলো তো তারা একমতই। তো তাহলে এখন যদি আপনি
একটা ভোট নিতে যান একটা বড় ইয়েতে, তো এবং কোন পয়েন্টে বিরোধিতা করছে সেটারও কোনো ঠিক নাই। যদি এমন হয় যে আলী রিয়াজ কমিটি যা নির্ধারণ করেছে এর পক্ষে আপনি হাঁ কিংবা না, এটা হলে ঠিক আছে ভোট, কিন্তু পয়েন্ট অনুযায়ী ভোট হলে তো কোনো ভোটই হচ্ছে না। এখন আলী রিয়াজ কমিটি কোন পয়েন্টে একমত হয়েছে সেটা তো না, এখন একমত হয় নাই সেটাও এখানে ইনক্লুড আছে, নোট অফ ডিসেন্ট আছে, এখন নোট অফ ডিসেন্টও আপনি ফেলে দিয়েছেন। তো এমন একটা হজবজ অবস্থা আপনি করেছেন, এটা দিয়ে গণভোট দেওয়ার কোনো মানেই নাই। সবচেয়ে ভালো হয় গণভোট যদি তুলে দেওয়া হয়, কারণ গণভোট তুলে দিয়ে যে সরকার যদি একটা নির্দিষ্ট নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্বটা দিয়ে দেয়, তারা কেমন একটা অ্যাক্ট করে সেই জায়গায় একটা ইয়ে করার। সেখানে তো প্রশ্নটা তোলা হচ্ছে যে যারা ক্ষমতায় যাবে তারা যদি এই যে সনদকে সংবিধানে অংশ না করে বা এটা বাস্তবায়ন না করে অতীতের ইতিহাস থেকে, যেটা জনগণ গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করেছে এবং এটা সংবিধানের অঙ্গ হয়ে যাবে, এবং অটোমেটিক যে 270 দিনের যে একটা প্রভিশনের কথা বলা হয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। এর অর্থটা হচ্ছে যে একটা সুরক্ষা দেয়া এই সনদ না, জনগণ যে এটার পক্ষে ভোট দেবে সেই গ্যারান্টি কে দিচ্ছে? আপনি কিভাবে দেবেন? তখন তো আবার বলবো যে হায় হায় আমাদের জুলাই শেষ, তাহলে আমরা ভোট দিয়ে কি করবো? আমরা যে এতদিন কি করলাম এগুলো কোথায় যাবে তাহলে? তখন তো এটা টোটাল ইরেজ করতে হবে। বাংলাদেশের ইতিহাসে কখনোই গণভোটে না জয়যুক্ত কিন্তু হয় নাই। অবশ্যই বাংলাদেশের ইতিহাসে নয় জয়যুক্ত হওয়ার মতো পরিবেশ ছিল, কিন্তু মানে তখন ছিল না, কিন্তু এখন আছে। এখন যদি প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ যদি ডিসিশন নেয়, এবং জাতীয় পার্টিও আছে, মানে প্রধান তিনটা রাজনৈতিক দল আছে, আর একটা রাজনৈতিক দল জামাতে ইসলামী, তাদের ভোটে হয়ে যাবে শুধু হ্যাঁ। এবং এরকম যারা চিন্তা করে তারা বোকা স্বর্গে আছে। এই তিনটা রাজনৈতিক দল যদি এক হয় এটাকে ডুবিয়ে দেবে, তাহলে এটা টোটাল জুলাই আন্দোলন, জুলাইয়ের সমস্ত চিন্তা চেতনা সবইতে ব্যর্থ হয়ে যাবে। কিন্তু যদি ভোটের দিন হয়ে থাকে তাহলে আমরা কি করছি সেখানে এক ধরনের, এটা যদি নাও হয়ে থাকে ঠিক আছে, না সেটার প্রভাব আর ভোটের মধ্যে পড়লো না, এবং ভোটের মতো গেল, এবং যারা নির্বাচিত তারা যে পয়েন্টগুলোতে ঐক্য হয়েছিল, আমি যেটা আপনাকে আগে বললাম 84 পয়েন্টের সবগুলো তাদের তো অনৈক্য নাই, তাদের মেজর কয়েকটা প্রশ্নে অনৈক্য আছে। মেজর কি আছে? যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা, আর পিয়ার পদ্ধতি যে বিষয়টা, আর আছে সাংবিধানিক আদেশ, যেটি সাংবিধানিক আদেশ না, এখানে আছে যে প্রধানমন্ত্রী 2 মেয়াদ হবে না 3 মেয়াদ হবে, এবং প্রধানমন্ত্রী যিনি হবে সেটা কি দায়িত্ব নেবে, এইসব কয়েকটা প্রশ্ন আছে। তো সেগুলো তো এখানে প্রভিশন রেখেছে যে আমরা সংসদে যদি এটা এক হতে না পারি, এর পরবর্তীতে আবার ভোটে যাওয়ার বিধান আছে, তারাই গণভোট দিতে পারে। এখন তো আপনার অধিকারই নেই গণভোট করার, আপনার অধিকার নাই, আপনি সব কিছু চাপিয়ে দিচ্ছেন আপনার জুলাইয়ের উপরে, যে সনদের উপরে। তো সনদেই যদি সব কিছু করে তাহলে আর ভোটেরও দরকার কি, আর গণভোটেরও দরকার কি, সংসদেরও দরকার কি? এখনই ডিক্লেয়ার করে দেন যে আমরা যে বিষয়ে একমত হইলাম, বা আমরা ঐক্য কমিশন যা ফরমান জারি করলাম সেটা অ্যালোফে স্টাইলে এটা গৃহীত হয়ে যাক। তো এটা তো কোনো গণতন্ত্র হয় না, এটা তো গণতন্ত্রের গও নাই এখানে। তো আমি মনে করি যে গণভোটটা একটা ভুয়া হচ্ছে, আর এমনিতে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে অনুপস্থিত রাখছেন আপনি, একটা প্রধান রাজনৈতিক দলকে আপনি এখানে অনুপস্থিত রাখছেন। তারপরে আপনি সেটা যে কেউ বুঝে, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তো দুইটাই আছে, আওয়ামী লীগ বিএনপি, তার একটা আছে আরেকটা নাই, তার বিষয়ে তো এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তাই না? 5 আগস্টের গণবিপ্লবের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ধিকৃত হয়েছে, তারা বলবার চেষ্টা করে নতুন করে ইতিহাস লেখা হচ্ছে বাংলাদেশের। ফলে আওয়ামী লীগ এখন ফ্যাসিস্ট শক্তি হিসেবে ইতিহাসে নাম লিখেছে, ফলে আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে এখন ইনভ্যালিড, অনেকে এটা বলার চেষ্টা করেন। তারা বলার চেষ্টা করে, সেটা জনগণকে দিক, তারা জনগণকে যেহেতু এত দায়িত্ব দিচ্ছে, জনগণ প্রমাণ করে দিক আওয়ামী লীগ ধিকৃত, আওয়ামী লীগকে তারা চায় না, আওয়ামী লীগকে ভোটে আসতে দিক, জনগণই তো এটা বড় একটা শিক্ষা দিতে পারে। তারা কেন নিজেরা দায়িত্ব নিচ্ছে? তারা নিজেরা দায়িত্ব নেওয়া মানে হচ্ছে যে আওয়ামী লীগকে ভয় পাচ্ছে তারা। এত গণধিকৃত একটা দল, পতিত একটা সরকার, পতিত একটা রাজনৈতিক দল, তাদেরকে এত ভয় কেন? এবং যেই পয়েন্টে তারা আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়, ভোট থেকে দূরে রাখতে চায়, সেই পয়েন্ট তো তারা 71-এর নৃশংসতাকারী একটা দল তাদের কাছে আছে। এটা তো তাদেরকে জবাবদিহি করতে হবে। যখন জামাতে ইসলামী ভোট করতে পারে, বিএনপি আওয়ামী লীগ কেন পারবে না? এই প্রশ্ন আসবে না? তো সেই প্রশ্ন যখন থাকে, তা আপনি একটা রাজনৈতিক দলকে বাইরে রাখছেন, তাহলে যুক্তিটা দেন, কোন যুক্তিতে আপনি বাইরে রাখছেন? আপনি আমাকে জনপ্রিয়তা যাচাইয়েরও সুযোগ দিচ্ছেন না, জনগণ আমাকে ধিক্কারের সুযোগও দিচ্ছেন না। আপনি এমন একটা নির্বাচন করতে যাচ্ছেন, অতীতে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল সেগুলো ছিল অংশগ্রহণপূর্ণ বা অংশগ্রহণপূর্ণ নয়,
সেখানে কাউকে তো ইনক্লুসিভ ইলেকশনে বাধা দেওয়া হয়নি, সেখানে তো কাউকে এক্সক্লুড করা হয়নি। এখন তো এক্সক্লুড করা হচ্ছে, বলছে তুমি আসতে পারবে না, আমরা ইলেকশন করব। সেখানে দলগুলো নিজের ইচ্ছা আসেনি, নিজের ইচ্ছা আসে না, কিংবা তারা এসে প্রতারিত হয়েছে, তাদের অতীত অভিজ্ঞতা দেখেছে যে আমরা তো 18 সালে প্রতারিত হয়েছিল, আমরা কেন আবার যেতে যাব। এটা টোটাল তাদের ইচ্ছার অনুযায়ী ছিল। এখন তো তাদের ইচ্ছা না, তুমি আসতে পারবে না, এরকম নির্দেশনা দেওয়া হচ্ছে। তাহলে এটা তো আরো জঘন্য ধরনের একটা নির্বাচন। ধন্যবাদ আনিস আলম ভাই, আপনাকে আরো আসবো। আসতে চাই ডাক্তার সাজিদুল হক, যে এই নির্বাচনটা আরো বেশি জঘন্যতম নির্বাচন হতে যাচ্ছে, যেটি বলছেন যে এখানে একটি দলকে আসতে দেওয়া হচ্ছে না, এবং নির্বাচন যেভাবে হচ্ছে এটা অনেকটা অ্যারেঞ্জ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হবে, কিন্তু বলা হয়েছে ইতিহাসের সেরা নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে। সেটা হতে পারলে তো আমারও মানে প্রত্যাশা, জাতিরও প্রত্যাশা, যে একটা অনেক রক্তক্ষয়ের পর একটা উৎসবব্যঞ্জক ঘটনা ঘটুক বাংলাদেশে, যেন আমরা গর্ব করতে পারি। কিন্তু যা দেখছি, যা চলছে, আমি একটা ছোট্ট উদাহরণ, আমি আমার বাসার থেকে এখানে খুব কাছাকাছি, আমি রিক্সায় আসছিলাম, তো রিক্সা চালক, তাকে আগে তার নাম জিজ্ঞেস করলাম, বললো শফিক আমার নাম, কত বছর ধরে ঢাকা শহরে, 82 থেকে আছি, গত 10 বছর ধরে রিক্সা চালাই। আচ্ছা, খুব ভালো কথা, নির্বাচন হবে? সে বলল না, এরা কতগুলো প্যাচ লাগাচ্ছে, এই প্যাচের কারণে 3-4 বছর তো থেকে যাবে মিনিমাম। হ্যাঁ, এই প্যাচের কারণে 3-4 বছর। একদম সাধারণ রিক্সা চালক, হ্যাঁ, তিনি বয়স তার অনেক, তার জন্ম হচ্ছে 65 সালে আর কি, এখন অটো রিক্সা চালাচ্ছে আর কি। তো এই যে একটা সাধারণ মানুষের বক্তব্য, সাধারণ মানুষ কিন্তু এখন ইউনূস সাহেবকে বিশ্বাস করছে না। তার এই যে চমৎকার হবে, সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে বাংলাদেশের নির্বাচনের দিকে, এটা একজন রিক্সা চালক বাংলাদেশে বিশ্বাস করছে না। ঠিক আছে, তারেক রহমানের একটু দেরি হয়েছে বিশ্বাসটা করতে। ঠিক আছে, তারেক রহমানেরও বিষয়টা বুঝতে আমার মনে হয় অনেকটা দেরি করে ফেলেছেন। এবং এই দেরি করার কারণে মানে নেতা যখন ভুল করে, মানে আমি ডাক্তার ভুল করলে একটা রোগী মারা যাবে, নেতারা ভুল করলে কিন্তু লক্ষ কোটি মানুষের জীবন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায় আর কি, এরকম একটা বিষয়। তবে এই যে একটা বিষয় যে আগামী নির্বাচনটা ইনক্লুসিভ নির্বাচন, আমরা তো আর বলতে পারছি না, যদি ইনক্লুসিভের সংজ্ঞা বদল করে দেওয়া হচ্ছে। ইনক্লুসিভ মানে কেন বলা যাচ্ছে না ইনক্লুসিভ বলা যাচ্ছে না? দেখেন, আমি একটু উদাহরণ দিতে চাই। বাংলাদেশে ঢুকলেই বেশি জটিলতা, বাইরে গেলে একটু কমফোর্ট জোনে থাকি, কমফোর্ট জোন থেকে বলি আর কি, যাতে ট্যাগ খাওয়ার সম্ভাবনা কম থাকে আর কি, মানে খোলামেলাই বললাম আর কি। শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, শ্রীলঙ্কাতে বাংলাদেশের কাছাকাছি মডেলের একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান হলো। সেই গণঅভ্যুত্থানে ফ্রিডম পার্টি, রাজাপাকসের পার্টি ছিল ক্ষমতা, হ্যাঁ, তাদেরকেও তারা ফ্যাসিস্ট বলেছে, বলেছে না, এবং তারা তো যেভাবে করে তামিলদের নিধন করেছে বা অন্যান্য নিধনের ক্ষেত্রে তার চূড়ান্ত অর্থেই ফ্যাসিস্ট ছিল না আর কি। এবং ফ্যাসিস্টদের একটা গোষ্ঠীকে বাইর করতে হয় আর কি নির্যাতন করার জন্য, এবং নির্যাতন করে উগ্র জাতীয়তাবাদকে উস্কে দিতে হয়। একদম তাদের চর্চাটা ছিল মানে ক্লাসিক্যাল ফ্যাসিস্ট চর্চা ছিল এই রাজাপাকসেদের পরিবারের চর্চার মধ্যে। এই রাজাপাকসের পার্টিটা যখন ওখানে জনগণ থেকে উৎখাত হলো, উৎখাত হওয়ার পর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা কেমন হয়েছে? বা সেই নির্বাচনে কি রাজাপাকসের ফ্রিডম পার্টি অংশগ্রহণ করছে? হ্যাঁ, রাজাপাকসে নিজে ইলেকশন করে না, তার ছেলে ইলেকশন করেছে এবং তার পার্টি অংশগ্রহণ করেছে। ফলাফল কি হয়েছে? ফলাফলটা একটু মজার ব্যাপার ধরবেন, 45% ভোট পেয়েছিল, এবং সেটা কিন্তু ফেয়ার ইলেকশন ছিল। বাংলাদেশের মতো 24 সালের মতো ইলেকশন হয় নাই, বা 18 সালের মতো নির্বাচন না, 14 সালের মতো না, একটা ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে রাজাপাকসেরা 45% ভোট পেয়ে এর আগে ক্ষমতায় আসছিল। গণ অভ্যুত্থানের পরে কি হলো? তারপর যখন নির্বাচন করতে গেল রাজাপাকসের পার্টি, তাদের পতিত স্বৈরাচার যখন হচ্ছে গিয়ে ইলেকশন করতে গেল, তারা মাত্র 2.5% ভোট পাইল। অর্থাৎ জনগণকে সাথে নিয়ে অভ্যুত্থানকারীরা প্রথমে অভ্যুত্থানের লড়াইয়ে হারাইলো তাদেরকে, পরে ব্যালেটের লড়াইয়ে ফ্যাসিস্টদেরকে বা স্বৈরাচারীদেরকে হারালো। তো আমার ব্যক্তিগতভাবে প্রত্যাশা ছিল আমরাও সেভাবে করে হারাবো, ঠিক আছে। কিন্তু সেখানে সেভাবে হারাবার উদ্যোগটা না নিয়ে আপনি ধরেন যে আমি তো দেখি যে বিএনপিও তো হচ্ছে গিয়ে, বিএনপিকে আগে যখন প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্নের সেই বিষয়ে জবাব তারা দেননি, এবং হচ্ছে এটা দেখা গেল হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আর্টিফিশিয়াল মুভমেন্টের মাধ্যমে আপনি হচ্ছে তাকে
হচ্ছে নির্বাহী আদেশে বাতিল করে রেখে দিয়েছে। সাধারণত এই যে নির্বাহী আদেশে যে আওয়ামী লীগকে বাতিল করলো বা কার্যক্রম নিষিদ্ধ করা হলো, আপনারা কিন্তু ঐক্যমত্য কমিশনে গিয়েছেন, তাই সেখানে নিশ্চয়ই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা, একটা ভালো নির্বাচনের কথা বলা হয়েছে। তো আপনারা রাজনৈতিকভাবে রাজনৈতিক অবস্থান থেকে আওয়ামী লীগকেও নির্বাচনে আনা হোক এরকম কোন দাবি কি আপনারা? না, এরকম দাবি আমরা করছি। আমাদের বক্তব্য, আপনি টক সত্যি কিন্তু এই কথা বলছেন যে বলছি, এবং আমরা আবারও বলছি, অবস্থান নিলেন না। আবারও বলছি আমাদের অবস্থানটা কি নিয়েছি। আমরা নিয়েছি যে এই দেশের তো আইন অনুযায়ী ফৌজদারি মামলায় যিনি দণ্ডিত তিনি নির্বাচন করতে পারেন নাই, পারবেন না। এরশাদ পেরেছিল ফৌজদারি মামলা দণ্ডিত হওয়ার পর, এরশাদ নির্বাচন করতে পারে নাই। খালেদা জিয়াও তো নির্বাচনের জন্য এলিজিবল ছিলেন না, তারেক রহমান এলিজিবল ছিলেন না। কি কারণে? দেখানো হয়েছে ফৌজদারি মামলায় তারা দণ্ডিত হয়ে গেছে। আমরা চেয়েছি এই জুলাই হত্যাকাণ্ড সহ এই যে 15 বছরে যত দুর্নীতি ছিল, যত ফৌজদারি বিষয় আশয় ছিল, এতে দণ্ডিত যারা হবে, ঠিক আছে, তারা নিশ্চয়ই নির্বাচন করতে পারবে না। 1 2 নাম্বার হচ্ছে দল হিসাবে যেভাবে আমরা এক সময় আমরা জামাতকে ফ্রেম করেছি, ঠিক আছে, আমরা তো বহু বছর ধরে হচ্ছে দাবি তুলেছি, যুগের পর যুগ দাবি তুলেছি জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করবার জন্য। তো তখন তো আওয়ামী লীগ করে নাই, কয়েক দফা নির্বাচনে মানে 96 সালে এসছে তখনও করে নাই, কয়েক দফাতে সে জামাত ইসলামের রাজনীতিকে নিষিদ্ধ করেনি। হ্যাঁ, শেষ মুহূর্তে এসে যখন করলো তার স্বার্থে করলো, আমাদের দাবি দেওয়ার সাথে আমাদের ইয়ার সাথে মিলে তার গদি রক্ষার জন্য সে হচ্ছে একটা কূটকৌশলের মধ্যে দিয়ে ঘটনা ঘটলো। এই ঘটনা ঘটে তারা জামাতকে আরো লেজিমিটেশন দিয়ে গেল আর কি। মানে আমার তো আপনি কি বলেন কি এই আন্দোলনের স্টেকে জামাতের অবদান কতটুকু বা দীর্ঘ সময়ের অবদান কতটুকু? আমি কি ভুলে যাই নাই 2023 সালের 23শে অক্টোবরের গল্পটা, যেখানে পল্টন ময়দানে 30 মিনিট দাঁড়াতে পারে নাই বিএনপি লক্ষ জমায়েত নিয়ে, সেখানে কয়েক হাজার জমায়েত নিয়ে শাপলা চত্বরে 23 সালের 23 অক্টোবর জামাত ইসলাম শান্তিপূর্ণ প্রেমময় পরিবেশে সমাবেশ করেছে। আওয়ামী লীগের পুলিশ ছিল চারিদিকে, ফুল বিনিময় হয়েছে, সেখানে গুলি বিনিময় হয় নাই, সেখানে লাঠি বিনিময় হয় নাই, আর হচ্ছে আপনি সাউন্ড গ্যানেট মেরে আর 30 মিনিটের মধ্যে লাখো জনতাকে তারা নয়াপল্টন থেকে উড়িয়ে দিয়েছিল 23শে অক্টোবর 2023 সাল। তো তারা খুব আরামেই ছিল। 14-15 সালে তারা একটু রেজিস্ট করেছে। 23শে অক্টোবর, 23শে অক্টোবর, 30 অক্টোবর, আচ্ছা ঠিক, 28শে অক্টোবর, সরি 28শে অক্টোবর, 23 সালের 28শে অক্টোবর, তারিখটা একটু ভুল আছে। 28শে অক্টোবরে সেইটা একদম ডকুমেন্টেড যে কি পরিমাণে হচ্ছে আওয়ামী লীগের সাথে ফ্যাসিস্টের সাথে জামাত ইসলামের হচ্ছে গিয়ে দহরম মহরম ছিল আর কি। এই দহরম মহরম ছিল, এবং আপনি এই আন্দোলনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই যে ঘটনা ঘটাইলো শেষ মুহূর্তে এসে নিষিদ্ধ করে দিল, শেষ মুহূর্তে নিষিদ্ধ করে দিয়ে একটা আন্দোলনের মানে স্টেক দিয়ে দিল রীতিমতো আওয়ামী লীগ জামাতের হাতে। আর আমাদের ওয়াকার সাহেবের সাথে বলেই বসলো জামাতের আমির দেখা করেছে সবার আগে, ওটা বলার মধ্যে জোর করে স্টেক ওদের হাতে তুলে দেয়, স্টেক হাতে দিয়েছে। কিন্তু এখন অনেকটা ড্রাইভিং সিটে জামাত বসে গেছে কিনা নিশ্চয়ই মানুষ বিশ্বাস করে তো এই সরকার হচ্ছে ব্যাক বাই জামাত ইসলাম। এবার সরকার সমস্ত ব্যর্থতার দায়ভারও এই জামাত ইসলামের ঘাড়েই পড়ছে। সাজিদ হক ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার কথা নিয়ে আসতে চাই আনিস ভাই, যে দুটো কথা, একটা হচ্ছে যে তারেক রহমান ভুল করেছেন, এতদিন পরে সে বুঝতে পারছে, যেটি সাজিদ ভাই বললেন। আর হচ্ছে এই যে বিএনপির জন্য সামনে নির্বাচনটা কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে বলা হচ্ছে। আপনি বলেছেন যে আজকে যে তারা মনোনয়ন ঘোষণা করেছে একভাবে 238টা আসনে, অনেকে বলছেন যে এইটি ঘোষণা করার মধ্য দিয়ে বিএনপি আবারও অন্তর্দলীয় কোন্দল একটা পরিস্থিতির মধ্যে চলে যাবে, এই সুযোগটা কাজে লাগাবে যারা নির্বাচন চায় না সেই গোষ্ঠী, অথবা বিলম্বিত করতে চায়। কেন অন্তর্দলীয় কোন্দল শুধু বিএনপিতে আসবে কেন? তারাও তো ঘোষণা করেছে, জামাতও তো তাদের প্রার্থী ঘোষণা করেছে, যেখানে সেখানে যাদের জামাত একটি ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল দল, ফলে তাদের যেটি সম্ভব, আর এটা একটা সংশ্লিষ্ট দল বিএনপি, দীর্ঘ 17 বছর তারা নির্বাচনে আসতে পারেন, নির্বাচন করতে পারেন, নানা রকম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের মধ্যে। না ঠিক আছে, এটা একটা বড় রাজনৈতিক দলে এটা হতেই পারে, কিন্তু তারা একটা জিনিস নিশ্চিত করেছে নির্বাচনের নাম ঘোষণা করার আগে সবকটা রাজনৈতিক প্রার্থীকে যারা ছিল দলীয় প্রার্থী তাদেরকে ডেকে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করেছে যে আমরা যাকে দেব তাকে মেনে নিতে হবে। এটা তারা একটা কমিটমেন্ট নিয়েছে। এখন যদি কেউ বলে যে আমি এরে দেব না, ওরে দেব না, তো তাহলে তাদেরকে বহিষ্কার করা বা তাদেরকে বাদ দেওয়া কিংবা জনবিচ্ছিন্ন করা খুব কঠিন হবে না। আর আমি দেখেছি মোটামুটি তারা যে প্রার্থী যেগুলো দিয়েছে, অন্তত জনপ্রিয় প্রার্থী আছে, অনেকগুলো আসনে হয়তো ফাঁকা রেখেছে। এগুলো যে সবকিছু অন্য দলকে দেবে সেই জন্য না, কিছু তাদের মধ্যেও বিরোধ আছে বলে ফাঁকা রেখেছে, নিষ্পত্তি হলে দেবে। দুইজনই চূড়ান্ত মনে করেন প্রতিদ্বন্দ্বী, দুইজনেরই শক্তি সামর্থ্য আছে, এরকম বহু আসন আছে, ঢাকা শহরেও আছে, ইভেন আমার এলাকাতেও আছে, ধানমন্ডি 10 নম্বর,
সেখানেও ওরকমই একটা পরিবেশ তৈরি হয়েছে যে কাকে দেবে না কাকে দেবে। সো এটা আবার তৃতীয় পক্ষ থেকে দিবে কিনা সেটারও একটা কথা হচ্ছে। তো এরকম বহু আসন আছে, শুধু যে মানে মার্কা ভাড়া দেবে বা অন্য দলকে দেবে সেই রকম না, নিজেদের গোলযোগের কারণেও ওরা অনেকগুলো ডিক্লেয়ার করেনি। 237টা ডিক্লেয়ার করা মানে হচ্ছে কি, বাকি তো প্রায় 70 আসনের মতো বা আরেকটু কম, 63 আসনের মতো রয়ে গেছে। সেটা তো একটা কম না, তারা তো এতগুলো তো দেওয়ার মতো লোকও পাবে না অন্য দলের। অন্য দলে তো এত লোক না। এনসিপিকেও যদি দেয়, এনসিপি যদি তাদের সাথে সুর মিলিয়ে ইলেকশন করতে আসে, যদিও এনসিপির দায়িত্ব তারা নেবে কিনা জানি না, গত 1.5 বছরে যা অপকর্ম করছে এই সরকার, সবগুলো দায়িত্ব এনসিপিকে তো নিতে হবে। মানে এন্টি ইনকামবেন্সির যে ঢলটা, সেটা কিন্তু অন্য কোনো দল যাবে না, সেটা এনসিপির উপরেই যাবে। সো এনসিপিকে তারা নিয়ে বৈধতা দিয়ে এই তাদের গায়ে কলঙ্ক নেবে কিনা সেটাও একটা বড় বিষয়। এনসিপি কিন্তু সহজে যে কেউ নেবে না। এনসিপি একটা কিংস পার্টি হিসাবে পরিচিত ছিল, সেই কিংস পার্টি হিসেবে ইলেকশন করতে হবে, আর অথবা এরা জামাতের বি টিম হিসাবে থাকবে। এই দুইটা পরিচয়ে তাদেরকে পরিচিত হতে হবে। তারা যদি চাইবে যে সরকার যারা গঠন করতে যাচ্ছে তাদের সাথে মিশে তাদের ফিউচার সেফ এক্সিট নেওয়ার জন্য, বিএনপি সেই সুযোগ দেবে কিনা আমি জানি না। তো সেই ক্ষেত্রে যদি সুযোগ দেও, সর্বোচ্চ তাদেরকে 10টা আসন দিতে পারে। কিন্তু তার মধ্যে এখানে 63টা আসন মানে খালি আছে, মানে হচ্ছে যে নিজের দলেরই অনেক প্রার্থী আছে যাদেরকে দেবে তাদের জন্য খালি রেখেছে। এবং আমি মনে করি না যে এটা শুধু প্রার্থী আগে ঘোষণা করেছে এই জন্য তাদের একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। আমার মনে হয় অ্যাডভান্টেজও তো কম না, যাদেরকে তারা গ্রিন সিগন্যাল দিয়েছে তারা উঠে পড়ে লেগে যাবে। এবং এর মধ্য দিয়ে যে তাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো ছিল, দ্বন্দ্বগুলো কমিয়ে আনতে, ইলেকশন তো এখনো অনেক টাইম আছে, দ্বন্দ্বগুলো কমিয়ে আনার চেষ্টাও থাকবে। জি আনিস ভাই, আপনি একটু মন্তব্য করেছেন যে এনসিপি জামাতের বি টিমও হতে পারে, মানে এটি যদি বি টিম হতে পারে না, তারা বি টিম হিসেবে আছে। কেন মনে করছেন যে এনসিপি জামাতের বি টিম, একটু যদি ব্যাখ্যা করে 2-4 লাইনে বলেন। তাদের কার্যক্রমে তারা 5 আগস্টের পর থেকে স্বাধীনতা বিরোধী অনেক কার্যক্রমে তারা অংশ নিয়েছে। আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে তারা স্বাধীনতা বিরোধিতার দিকে চলে গেছে। তারা আওয়ামী লীগকে হেড করতে গিয়ে জামাতের সুরে একইভাবে আছে। জামাত যদিও চালাক, ওরা এদের ঘাড়ে সমস্ত অপকর্ম দায়িত্ব এনসিপির উপরে দিয়েছে, মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে, সব কিছু করেছে। জামাত কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেছে, বঙ্গবন্ধুকে অপমান করা যে সমস্ত কর্মকাণ্ড, এগুলোতে তারা অংশ নিয়েছিল। স্বাধীনতা সংবিধানের স্বাধীনতা সংক্রান্ত, বঙ্গবন্ধু সংক্রান্ত বা জাতীয় দিবসগুলো সংক্রান্ত যা কিছু আছে, এনসিপির কথা বলছেন, যা কিছু আছে এগুলো জামাত তো সমর্থন করে, জামাত তো একটাও আপত্তি করে না, জামাত তো এটা বলে না যে না এটা ঠিক হয়নি। সো এনসিপিকে সামনে দিয়ে জামাত বাস্তবায়ন করেছে, এবং বোকার মতো অনেক ক্ষেত্রে বিএনপিও এগুলোতে অংশ নিয়েছে, কিন্তু বিএনপির হয়তো মাস পিপল সেটা চায় না। সো সব দিক থেকে, এবং সবচেয়ে বড় যে বিষয়টা উল্লেখ করার মতো সেটা হচ্ছে যে এনসিপিতে যারা দল রাজনীতি করছে এদের বেশিরভাগ একসময় শিবির ছিল কিংবা শিবির ঘনিষ্ঠ ছিল, গুপ্ত বাহিনী ছিল, এবং সেটা জামাত নেতারাও ইলেকশন 5 আগস্টের পর বলে দিয়েছে, ইভেন নাহিদ বা অমুক এরা আমাদেরই লোক ছিল, এরা বলেছে। আপনি হয়তো স্টেটমেন্টগুলো দেখছেন কিনা যায় না। তো আমাদের লোক ছিল, এখন আমাদের লোকগুলো আরেকটা পার্টি করছে, তার মানে তো বিটিমই হবে, এবং তাদের কার্যক্রমে সেটাই। কিন্তু সেটার থেকে তারা মনে করেন একটা ভালো পলিসি নিয়েছিল যে আমরা বিটিম না, সেটা করার জন্য তারা জামাতের বিরুদ্ধে কয়েকদিন স্টেটমেন্ট দিল। আবার আমরা কিংস পার্টি না সেটা বোঝানোর জন্য সরকারের কিছু বিরোধিতা করলো। বাট আলটিমেটলি তারা হয়তো বিএনপিতে আসতে চায়। এখন বিএনপি তাদের সাথে সমঝোতা করবে কিনা সেটা একটা বড় বিষয়, এবং এদের যে বড় বড় নেতা, সেই বড় বড় নেতাদের আসনে তো বিএনপি অলরেডি প্রার্থী ডিক্লেয়ারই করে দিয়েছে। জি, কিন্তু সমঝোতা করলে আসলে তার পরিণতি কি হবে, ভালো হবে না খারাপ হবে, সেটিও একটা ব্যাপার। আমি মনে করি যে পরিণতি খুবই খারাপ হবে বিএনপি, এনসিপির সাথে বিএনপি যদি সমঝোতা হয়, নির্বাচন সমঝোতা, তো পরিণতি খুবই খারাপ হবে।